আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি অধ্যায় নিয়ে। যদিও তোমরা এই অধ্যায়টি আরও কয়েকবার পড়েছ, আজকের ক্লাসে আমি তোমাদের পুরাতন পড়াগুলো একটু মনে করিয়ে দিব এবং সাথে তোমাদের জ্ঞান এবং কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে যাওয়া যাক আজকের ক্লাসে। আমাদের একাদশ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি, যাকে ইংরেজিতে বলা হয় বায়োটেকনোলজি। চলো আমাদের ক্লাস শুরু করা যাক। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে বায়োলজি, অন্যটি হচ্ছে টেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1919 সালে কার্ল এরিকি 1919 সালে প্রথম ব্যবহার করেন। তোমরা এই অংশটুকু এমসিকিউর জন্য ভালোভাবে মাথায় রাখবে, কারণ এমসিকিউতে অনেকবার এসেছে কার্ল এরিকির নামটি এবং সালটি সহ। বায়োটেকনোলজি আসলে কি? জীবন্ত প্রাণী, উদ্ভিদ, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। অর্থাৎ কোনো একটা উদ্ভিদ, প্রাণী অথবা অণুজীব থেকে মানবতার কল্যাণে নতুন করে উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি। এই সংজ্ঞাটি সংজ্ঞায়িত করেছেন বিজ্ঞানী কোলম্যান। আমরা যদি আলোচনা করতে যাই স্কোপ অফ বায়োটেকনোলজি অর্থাৎ বায়োটেকনোলজির পরিসর সম্বন্ধে, তখন আমাদের কাছে তিনটি বিষয় এসে যায়। প্রথম বিষয়টি হচ্ছে ব্লো বায়োটেকনোলজি অর্থাৎ জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ টেকনোলজি, জলীয় ও সামুদ্রিক বায়োটেকনোলজি নিয়ে এক্ষেত্রে আলোচনা করা হয়। তারপর আসছে গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ আলোচনা করা হয়। তার পরবর্তীতে আসে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। এই অংশটি হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে তিনটি ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, ব্লো টেকনোলজি, গ্রিন টেকনোলজি এবং রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। তোমাদের এই তিনটি অংশ এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আসো যে বায়োটেকনোলজির শুরুতে আমাদের আসে টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে বলা হয় টিস্যু কালচার। অর্থাৎ উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ, এক্ষেত্রে শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়িকেই চয়েস করা হয়, কারণ এইসব অংশগুলোতে জীবাণু কম থাকে বিধায় এই অংশ থেকে জীবাণুমুক্ত অবস্থায় খুব দ্রুত টিস্যু কালচার করা সম্ভব হয়। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার। অর্থাৎ গবেষণাগারে যদি পুষ্টি মাধ্যমে টিস্যুকে আমরা কালচার করি তাকে বলা হয় টিস্যু কালচার। টিস্যু কালচার করার ক্ষেত্রে প্রথম আমাদের যে অংশটুকু আসে সেটি হচ্ছে টোটিপটেন্সি। আর টোটিপটেন্সি কথা বলতে গেলে আমাদের মাথায় আসতে হবে অন্তর্নিহিত ক্ষমতা। দেখা যাচ্ছে চিত্রে একটি উদ্ভিদের একটা অংশ অর্থাৎ একটা টিস্যু থেকে নতুন আরেকটি উদ্ভিদ তৈরি হয়েছে। এক্ষেত্রে উদ্ভিদের টিস্যু বা কোষে যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে তাকে বলা হয় টোটিপটেন্সি। অর্থাৎ প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা থাকে এবং এই ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। একটা টিস্যু থেকে যদি অর্থাৎ একটা টিস্যু অথবা একটা কোষ থেকে সম্পূর্ণ উদ্ভিদ তৈরির যে ক্ষমতা রয়েছে তাকে বলা হয় টোটিপটেন্সি। বিজ্ঞানী মর্গান 1901 সালে তার এই মত পোষণ করেন। তার পরবর্তীতে আসে তোমার মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো অর্থ ক্ষুদ্র তোমরা জানো, আর প্রোপাগেশন অর্থ উৎপাদন। অর্থাৎ ক্ষুদ্র কোনো একটি অংশ থেকে বৃহৎ অংশের তৈরিকেই বলা হয় মূলত মাইক্রো প্রোপাগেশন। টিস্যু কালচার প্রক্রিয়ায়
টিস্যু কালচার প্রক্রিয়ায় উদ্ভিদের ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, আর এর জন্য একে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। আমরা টিস্যু কালচারের পদ্ধতিসমূহ যখন ব্যাখ্যা করব তখন তার কতগুলো ধাপ এসে যায়। ধাপগুলো আমরা এক এক করে মুখস্থ করে নেব, তারপর এগুলো ব্যাখ্যা করা খুবই সহজ। প্রথম ধাপে এসে যায় মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। প্রথম ধাপটি হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। দ্বিতীয়টি হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। 3 নম্বর ধাপ হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। 4 নম্বর ধাপ হচ্ছে মিডিয়ামে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন। 5 হচ্ছে কেলাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। 6 হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। 7 চারা টবে স্থানান্তর। 8 হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। যখন আমাদের মাঠ পর্যায়ে স্থানান্তরের যোগ্য বলে কোনো একটি উদ্ভিদ হবে তখনই আমরা বলতে পারবো যে আমাদের টিস্যু কালচার কমপ্লিট, এখন এটি বাজার পর্যায়ে আমরা ছাড়তে পারবো। এখন আসো ধাপগুলো আমরা এক এক করে ব্যাখ্যা করি। প্রথম ধাপ ছিল মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। এক্সপ্ল্যান্ট কি আমাদের প্রশ্ন আসে যায়। এক্সপ্ল্যান্ট হলো ওই উদ্ভিদাংশ বা টিস্যু কালচারের ব্যবহার করার জন্য যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করা হয়। অর্থাৎ আমরা উদ্ভিদের কোনো একটি অংশকে নিয়ে টিস্যু কালচার করব, ওই অংশটিকে বলা হয় এক্সপ্ল্যান্ট। কাজেই এক্সপ্ল্যান্ট নির্বাচন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল পার্শ্বমুকুল এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়, কারণ শীর্ষমুকুল বা পার্শ্বমুকুল মুকুল অংশগুলো থাকে মূলত জীবাণুমুক্ত অবস্থায়। তোমাদের এক্ষেত্রে এক্সপ্ল্যান্ট কি এই অংশটুকু জ্ঞানমূলক প্রশ্নে আসে। 2 নম্বরে ছিল আমাদের কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিকভাবে একটি কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন তার সমন্বয়ে মিডিয়াম প্রস্তুত করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যত ধরনের মুখ্য এবং গণ পুষ্টি উপাদান রয়েছে সবগুলোই থাকে। মাধ্যমকে গণ করার জন্য আমরা এগার মাধ্যম সঠিক মাত্রায় প্রয়োগ করি এবং মৌলিক উপাদান সমৃদ্ধ মাধ্যমকে বেসাল মিডিয়াম বলা হয়। মৌলিক উপাদান সমৃদ্ধ মাধ্যমকে বেসাল মিডিয়াম বলা হয়। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এসে যায় বেসাল মিডিয়াম কি। তোমরা এই ক্ষেত্রে একটু সাজিয়ে লিখবে যে টিস্যু কালচার করার সময় বা টিস্যু কালচারে ব্যবহৃত মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে বলা হয় বেসাল মিডিয়াম। তোমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন আসে, এগার মিডিয়াম বা এগার জিনিসটা কি। আসলে এগার হচ্ছে শৈবাল থেকে প্রাপ্ত একটি স্বচ্ছ নাইট্রোজেন মুক্ত জিলাটিন জাতীয় পদার্থ, যা টিস্যু কালচারকে সহায়তা করে। এবং টিস্যু কালচারে আমরা যে মিডিয়াম ব্যবহার করব ওই মিডিয়ামের পিএইচ থাকতে হয় 5.5 থেকে 5.8 এর মধ্যে। তোমাদের এই অংশ থেকে অনেকবার এমসিকিউ এসেছে, সো এই অংশটি ভালো করে মাথায় রাখবে এমসিকিউর জন্য। এবার আসো জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণটা কি। আসলে আমরা যে টিস্যু কালচার করব, কালচার করার জন্য মিডিয়ামকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত ছাড়া যদি আমরা টিস্যু কালচার করি তাহলে আমাদের টিস্যু কালচার যদিও হয়ে যাবে তবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমাদের কালচার মিডিয়ামকে জীবাণুমুক্ত করতে হবে। কালচার মিডিয়ামে পুষ্টি উপাদান থাকে, ফলে এতে সহজেই জীবাণু জন্মাতে পারে। স্বাভাবিক, একটা মিডিয়ামে যদি তুমি একটি উদ্ভিদের অংশ রাখার ফলে সেই উদ্ভিদের অংশ থেকে উদ্ভিদ তৈরি করতে পারে, অর্থাৎ এতে যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, সেই ক্ষেত্রে জীবাণুরা কেন বৃদ্ধি পাবে না। এই কারণে কালচার মিডিয়ামকে জীবাণুমুক্ত করতে হবে। কিন্তু কালচার করার জন্য মিডিয়াম এবং এক্সপ্ল্যান্ট সবই জীবাণুমুক্ত থাকা আবশ্যক। তাই মিডিয়ামকে কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবে ঢেলে নির্বীজকৃত তুলা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বায়ু ঢুকতে না পারে। এরপর পাত্রটিকে নির্বীজকরণ যন্ত্র অর্থাৎ অটোক্লেভে রাখা হয়। অটোক্লেভে নির্দিষ্ট তাপ, চাপ এবং সময় নির্দিষ্ট করে দিতে হয়। যেমন নির্দিষ্ট তাপ বলতে আমরা এদিকে দেখাইছি 121 ডিগ্রি সেলসিয়াস তাপ রাখতে হবে এবং চাপ 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট ধরে এই জীবাণুমুক্তকরণ করার জন্য আমরা অটোক্লেভে রাখব। জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট থেকে অণুচারা
তৈরির পদ্ধতি হলো ইনভিট্রো কালচার। তোমাদের অনেক পরীক্ষায় আসে ইনভিট্রো কালচার কি 1 নম্বরের জন্য। ইন মানে মধ্যে, ভিট্রো মানে কাজ, অর্থাৎ কাজ মাধ্যমের মধ্যে যদি আমরা কালচারটা করি, অর্থাৎ জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট থেকে অণুচারা তৈরির প্রকৃতি হলো ইনভিট্রো কালচার। এই ইনভিট্রো কালচারটা তোমরা 1 নাম্বার অর্থাৎ জ্ঞানমূলকের জন্য মাথায় রাখবে। তার পরবর্তী ধাপ হলো মিডিয়ামে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন। এর পূর্ববর্তী ধাপে আমরা এক্সপ্ল্যান্ট নির্বাচন এবং এক্সপ্ল্যান্ট ঠিক করলাম এবং মিডিয়াম ঠিক করলাম। এখন আমরা মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করব। এক্সপ্ল্যান্টকে নির্বীজ করা হয়। নির্বীজ বলতে বোঝাচ্ছে এক্সপ্ল্যান্ট যখন আমরা মিডিয়ামে স্থাপন করব তখন হাত, চিমটে ইত্যাদিকে অ্যালকোহল দিয়ে নির্বীজ করে নিতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করে নিতে হবে। সম্পূর্ণ নির্বীজ অবস্থায় কাচপাত্রে রাখা মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করা হয়। ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। ক্যালাস অর্থাৎ মিডিয়ামে এক্সপ্ল্যান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে বৈদ্যুতিক আলো, তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রিত একটি কক্ষে স্থাপন করা হয়। এক্ষেত্রে বৈদ্যুতিক আলো 3000 থেকে 5000 লাক্স এবং তাপমাত্রা থাকে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% থাকতে হয়। তখন যে টিস্যু বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মন্ডে পরিণত হয়, যে কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি মন্ডে পরিণত হয়। এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অর্থাৎ আকার আকৃতিহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যালাস। ক্যালাসও তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলকের জন্য আসে। তখন তোমরা লিখবে টিস্যু কালচারের সময় এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যালাস। এক্ষেত্রে তোমার ক্যালাস সৃষ্টি হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। পরবর্তী ধাপ হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর এবং চারা উৎপাদন। আমাদের বর্তমানে যে ক্যালাস সৃষ্টি হয়েছে, ক্যালাস থেকে ছোট ছোট চারা তৈরি হয়। মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে প্রতিটি মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারা গাছে পরিণত হয়। আমরা ছোট ছোট অংশ করে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মাধ্যমে স্থানান্তর করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে মূল তৈরির জন্য বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করা রয়েছে এবং এক্ষেত্রে যখন আমরা ক্যালাসকে স্থাপন করব তখন ওই ক্ষেত্রে মূল তৈরি হবে এবং পূর্ণাঙ্গ চারা গাছে পরিণত হবে। চারা টবে স্থানান্তর। এখন এই পর্যায়ে আমাদের উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারা গাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে এক পর্যায়ে চারা টবে স্থানান্তর করতে হবে। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ উৎপাদন করা সম্পূর্ণ হয়। সর্বশেষ ধাপ ছিল প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। আমার এতক্ষণ যে পর্যায়টি ছিল সম্পূর্ণ পর্যায় ছিল ল্যাবে অর্থাৎ গবেষণাগারে। এখন আমি ল্যাব থেকে গাছটি যেহেতু ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করব, সেহেতু তাকে ল্যাব থেকে কিভাবে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা যায় ওই প্রক্রিয়া চালনা করব। টব সহ চারা গাছকে কিছুটা আর্দ্র পরিবেশে রাখা হয়, তবে রোপিত চারা গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং পূর্ণাঙ্গ চারা গাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। আমাদের টার্গেট ছিল যে প্রাকৃতিক পরিবেশে স্থাপন করা, তবে সম্পূর্ণ মাধ্যমটি ছিল আমাদের ল্যাবে অর্থাৎ গবেষণাগারে চালনা করার পরে প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থাপন করব। এই হলো তোমাদের সম্পূর্ণ একটি টিস্যু কালচার। এখন দেখো আমরা সম্পূর্ণ কালচার পদ্ধতিটিকে চিত্রের মাধ্যমে দেখি। প্রথম ছিল যে একটি উদ্ভিদের অংশ থেকে টিস্যু আলাদা করা, অর্থাৎ এক্সপ্ল্যান্ট আমি নির্বাচন করে নিলাম। তার পরবর্তীতে এই টিস্যুকে মিডিয়ামে স্থাপন করব। মিডিয়ামে স্থাপন করা হলো। এর পরবর্তী পর্যায়ে ক্যালাস সৃষ্টি হয়। ক্যালাস থেকে ছোট চারা সৃষ্টি হয়। ছোট চারা থেকে আমরা মূল উৎপাদনের জন্য মূল সৃষ্টির যে মাধ্যম রয়েছে ওই মাধ্যমে স্থাপন করব এবং মূল যখন সৃষ্টি হয়ে যাবে মূল সৃষ্টি হলে সম্পূর্ণ গাছগুলোকে আমরা টবে স্থাপন করব। টবে যখন স্থাপন করব তার পরবর্তীতে আমরা এই টব সহ গাছগুলোকে কত সময় ল্যাবের ভিতরে কত সময় ল্যাবের বাইরে স্থাপন করে গাছগুলোকে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খেয়ে নিব।
এবং এ হচ্ছে সম্পূর্ণ টিস্যু কালচার পদ্ধতির চিত্রটি। তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় শুধু চিত্র আসে, অর্থাৎ বলে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তখন এই ক্ষেত্রে তোমাদের এই সম্পূর্ণ চিত্রটি দিলেই তোমরা 3-এ 3 পেয়ে যাবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে চিত্রটি অবশ্যই সুন্দর হতে হবে, কারণ শুধু চিত্রের জন্য যদি তুমি 3 পেতে হয় তাহলে অবশ্যই চিত্র সুন্দর হতে হবে। এবং চিত্রেতে তোমরা অবশ্যই নাম্বারিং করবে, যদিও এখানে নাম্বারিং নেই, তবে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন থাকলে আমরা অবশ্যই বুঝি যে কোন পর্যায়ের পর কোন পর্যায়ে। তোমাদের পরীক্ষায় যদি আসে যে উদ্দীপকে উল্লিখিত কালচার অথবা উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি বর্ণনা করো, সেই ক্ষেত্রে তোমরা উল্লিখিত 8টি পর্যায় বর্ণনা করলে যথেষ্ট। চিত্র না দিলেও কোনো ক্ষতি নেই, তবে যদি চিত্র দিতে পারো তো অবশ্যই ভালো। এই ছিল তোমাদের টিস্যু কালচার পদ্ধতি। এত সময় ধরে আমরা জানলাম টিস্যু কালচার সম্বন্ধে। এখন আসো টিস্যু কালচারের সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করি। টিস্যু কালচারের সুবিধা অসুবিধা তোমাদের বইয়ে খুব সহজ করে দেওয়া হয়েছে, তাও তোমাদের জন্য একটু দেখিয়ে দিই। যেমন টিস্যু কালচারে তোমাদের জায়গা খুব অল্প জায়গায় অধিক চারা উৎপাদন করা যায়, যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন করা যায়, উদ্ভিদের যে কোনো অংশ থেকে অল্প পরিশ্রমে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়। তারপর মাতৃ উদ্ভিদের প্রজাতিগত চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ রাখে, অর্থাৎ মাতৃ উদ্ভিদ যেমন ছিল ঠিক তেমনই তোমার নতুন উদ্ভিদ তৈরি হবে। খুব সহজে রোগমুক্ত অর্থাৎ ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। আমাদের নর্মালি যে উদ্ভিদ সৃষ্টি করি কিংবা উদ্ভিদের বীজ থেকে চারা হয়, এগুলো ছিল মূলত ঋতুভিত্তিক। তবে এই ক্ষেত্রে ঋতুভিত্তিক চারা উৎপাদনে বাধ্যবাধকতা থেকে মুক্ত, বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং প্রজাতিকে সংরক্ষণ করা যায়। এভাবে আরো কয়েকটি তোমাদের সুবিধা রয়েছে, এগুলো একটু ভালোভাবে দেখে নিও। তার পরবর্তীতে আছে এত সুবিধার মাঝে অবশ্য অসুবিধা রয়েছে। অসুবিধা বলতে তোমরা দেখেছো যে টিস্যু কালচার করতে গেলে তোমরা একটি যন্ত্রের নাম উল্লেখ করেছো যে অটোক্লেভ। এক্ষেত্রে অটোক্লেভ খুব দামি যন্ত্র এবং ল্যাব খুব মূল্যবান, দামি যন্ত্র, মূল্যবান ল্যাব ইউজ করতে হয়। এই ক্ষেত্রে আমাদের যে যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ ব্যয়বহুল এবং বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব রয়েছে। সেই ক্ষেত্রে টিস্যু কালচার করা একটু কষ্টকর। গবেষণাগারে আবাদ টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হলে টিস্যু কালচার সম্পূর্ণ করা সম্ভব নয়। অর্থাৎ তুমি টিস্যু কালচার করার ফলে যে উদ্ভিদ সৃষ্টি করবে তাতে আরো বিপদ ডেকে আনবে। টিস্যু কালচারের ফলে উৎপন্ন চারা ক্ষুদ্র প্রকৃতির হয়, পরিবহনে অসুবিধা হয়। প্রথম অবস্থায় উৎপন্ন চারার মূল্য অনেক বেশি থাকে, যেহেতু খরচ বেশি হয় সেহেতু মূল্যও বেশি হয়ে থাকে। প্রজননগত সমস্যার কারণে দেরিতে ফল আসা উদ্ভিদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। আবার অঙ্গজ প্রজননের ফলে উদ্ভিদের নতুন কোনো প্রকরণ সৃষ্টি হয় না, যেটা তোমাদের নর্মালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয়, অর্থাৎ যৌন জননের মাধ্যমে যে ফলটা বা যে উদ্ভিদটা তৈরি হয় সেই উদ্ভিদের প্রকরণ সৃষ্টি হয় এবং ভালো ফল দেয়। এখন আসো তোমাদের কয়েকটি সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসছে সাইব্রিড। সাইব্রিড আমরা হাইব্রিডের সাথে যদিও পরিচিত, সাইব্রিড একটু আমাদের কাছে আননোন। তবে সাইব্রিড হচ্ছে যে আমরা যখন সেল ডিভিশন পড়ি তখন দেখেছি যে উদ্ভিদের কোষ বিভাজন, মাইটোসিস এবং মাইসিস বিভাজন তোমরা দেখেছো। ওই বিভাজনের ক্ষেত্রে আমরা যে অংশ বেশি সময় দিই সেই অংশটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস। তবে সাইটোকাইনেসিস খুব অল্পভাবে আলোচনা করা হয়। তবে এই হাইব্রিডে মূলত সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা, অর্থাৎ এই ক্ষেত্রে যে দুটি নিউক্লিয়াসের মিলন ঘটে না, যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে, তখন তাকে বলা হয় সাইব্রিড। আর সাইব্রিডের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমরা পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের উপরের দিকে দেখা যায় টমেটো এবং নিচের ফলটা হচ্ছে আলু। অর্থাৎ একই সাথে আলু এবং টমেটো দেখা যাচ্ছে, একই গাছে আলু এবং টমেটো যখন উৎপাদন করা হয় ওই ক্ষেত্রে যে কোষ বিভাজন ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে সেই বিভাজনটা ছিল সাইব্রিড। আর এই উদ্ভিদটা হচ্ছে তোমার পোমাটো, অর্থাৎ টমেটো এবং আলু দুইটা একত্রে, পটেটো এবং টমেটো দুইটা একত্রে বলা হয় পোমাটো। তার পরবর্তীতে তোমাদের আরো একটি জ্ঞানমূলক প্রশ্ন আসে, যেমন সোমাক্লোনাল ভেরিয়েশন। সোমাক্লোনাল ভেরিয়েশন হচ্ছে যে কোনো আবাদি কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলা হয় সোমাক্লোনাল ভেরিয়েশন। কোনো আবাদি কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলা হয় সোমাক্লোনাল ভেরিয়েশন। তার পরবর্তীতে আসো গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন, গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন হচ্ছে যে কোনো আবাদি গ্যামেট কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে বলা হয় গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। এক্ষেত্রে আবাদি কোষ থেকে যখন তৈরি হয় তখন বলা হয় গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন
কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত জিনের ভিতরেই চেঞ্জটা করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে তোমাদের দুটি অ্যাব্রিভিয়েশন আসে, যার ফুল ফর্ম একটি হচ্ছে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তোমাদের পরীক্ষাতে অনেক ক্ষেত্রেই এই এমসিকিউতে জিনিসটা আসে, জিএমও এর ফুল মিনিং কি, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এবং আরেকটি রয়েছে জিইউ অর্থাৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। ভালোভাবে তোমরা মুখস্থ করে নিও। প্লাজমিড, যেটা তোমাদের এমসিকিউ বলো, জ্ঞানমূলক বলো এবং তোমাদের অনুধাবনেও আসে। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড। যদিও এই ক্ষেত্রে আমরা শুধু ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে বলছি, আসলে এই জিনিসটা দেখা যায় ব্যাকটেরিয়ার ভিতরে। ব্যাকটেরিয়ার দেখো, এই যে ব্যাকটেরিয়া তার নিজস্ব মেইন ডিএনএ এবং তার পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার ডিএনএ থাকে, যাকে বলা হয় প্লাজমিড। এটি তাকে সহায়তা করে, এটি না থাকলেও তার কোনো ক্ষতি হয় না। প্লাজমিডকে আমরা ব্যবহার করি মূলত রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। তারপরে তোমাদের জ্ঞান অনুধাবন দুইটা প্রশ্নে আসে। রেস্ট্রিকশন এনজাইম কি? রেস্ট্রিকশন এনজাইমের আরেকটি নাম হচ্ছে তোমার বায়োলজিক্যাল সিজার, বায়োলজিক্যাল নাইফও বলা হয়। রেস্ট্রিকশন এনজাইম হলো যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায়, ওই এনজাইমকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমকে আবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসেসও বলা হয়। এই রেস্ট্রিকশন এনজাইমকে এন্ডোনিউক্লিয়েসেসও বলা হয়। এটাও মাথায় রাখবে, বলা যায় না কখনো, উল্টেই প্রশ্ন করতে পারে। রিকম্বিনেন্ট ডিএনএ যখন আমরা তৈরি করতে যাব তখন আমাদের 8টি ধাপ অনুসরণ করতে হয়। প্রথম ধাপটি হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ বা টার্গেট নির্বাচন, অর্থাৎ আমি কোন ডিএনএ তে পরিবর্তন আনতে যাব সেই ডিএনএ নির্বাচন করতে হবে, যে এই ডিএনএ তে সমস্যা আছে কিংবা এই ডিএনএ তে আমার সুবিধা বা এই ডিএনএ এর ফলপ্রসূ করার জন্য আমি চেঞ্জ করব, এটাকে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব। তার পরবর্তী ধাপ হচ্ছে একটি বাহক নির্বাচন করতে হবে, যার মাধ্যমে আমি কাঙ্ক্ষিত ডিএনএ কে প্রতিস্থাপন করব। এক্ষেত্রে বাহক হিসেবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাজমিডকেই নিয়ে থাকি। 3 নম্বরে আসো, বাহকের ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে ছেদন করা, অর্থাৎ আমি যে বাহক ব্যবহার করব বাহকের নির্দিষ্ট অংশ ছেদন করব, ওই অংশের ভিতরে আমার টার্গেটের ডিএনএ অংশ প্রবেশ করাবো। 4 নম্বর হচ্ছে ছেদনকৃত ডিএনএ খণ্ডসমূহ সংযুক্ত করার জন্য ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লাগানো হয়। অর্থাৎ আমি যখন আমার বাহককে ছেদন করব এবং একই মাপ দিয়ে আমার টার্গেট ডিএনএ অংশ একসাথে জোড়া লাগাবো, ওই ক্ষেত্রে তোমরা লাইগেজ এনজাইম ব্যবহার করবে। খেয়াল করো, লাইগেজ দ্বারা জোড়ালো লাগানো হয় এবং এন্ডোনিউক্লিয়াস দ্বারা ছেদন করা হয়। তার পরবর্তীতে আসো, ডিএনএ সহ বাহক ডিএনএ অনুলিপনের জন্য একটি পোষক নির্বাচন করতে হবে। আমরা ডিএনএ সহ যে বাহকটি আমরা প্লাজমিড বলতে চাচ্ছি, ওই প্লাজমিডকে অন্য একটি পোষকে স্থাপন করতে হবে। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডসমূহ প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ এর বহু প্রকাশ মূল্যায়ন, আমি যে নতুন ডিএনএ প্রস্তুত করলাম তার মূল্যায়ন বহিঃপ্রকাশটা করতে হবে, অর্থাৎ আমি মূল্যায়ন করে দেখতে হবে আমার কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি হয়েছে কি না। তার পরবর্তী ধাপে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির সময় বাহক হিসেবে যে প্লাজমিড ব্যবহার করা হয় থাকে, ওই রিকম্বিনেন্ট ডিএনএ কে সেই বাহকে আমি যে বাহকটা নিয়েছিলাম ওই বাহকটাতে আবার রিকম্বিনেন্ট ডিএনএ স্থাপন করব। অর্থাৎ যে ব্যাকটেরিয়া থেকে আমি প্লাজমিড সংগ্রহ করেছিলাম ওই জাতের অন্য একটি ব্যাকটেরিয়া অথবা ওই ব্যাকটেরিয়ার ভিতরে আমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করাবো। কি কারণে? ওই ব্যাকটেরিয়ার যখন জনন অর্থাৎ রিপ্রোডাকশন হবে তখন ওই ব্যাকটেরিয়ার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাও বৃদ্ধি পাবে। পরবর্তীতে কাঙ্ক্ষিত উদ্ভিদে স্থানান্তর করব। এ হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপসমূহ। এই ধাপগুলোতে তোমরা প্রত্যেকটি ধাপে ধাপে 2 অথবা 3টি লাইন করে লিখবে, দেখবে 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য সম্পূর্ণ উত্তর এসে যায়। এখন আমরা একটু চিত্রটা দেখি, তোমাদের বইয়ে এই চিত্রটা আছে। এই চিত্রে প্রথমে আমরা যে ব্যাকটেরিয়া নিয়েছিলাম তা ইকোলাই ব্যাকটেরিয়া নিয়েছি, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএ সংগ্রহ করলাম। এদিক দিয়ে আমার কাঙ্ক্ষিত যে ডিএনএ, ওই ডিএনএ যে কোষে রয়েছে ওই কোষ থেকে কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ বিশেষ, কাঙ্ক্ষিত জিন আমি এই জায়গায় ছেদন করে প্রবেশ করাবো। এই প্লাজমিডকে কর্তন করা হলো রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তার পরবর্তীতে এই যে প্লাজমিডের ছেদনকৃত অংশে
কাঙ্ক্ষিত জিন আমি প্রবেশ করালাম, এবং এই ক্ষেত্রে যে এনজাইম ব্যবহার করা হয়েছে সেই এনজাইমটা হচ্ছে লাইগেজ এনজাইম। কাঙ্ক্ষিত জিন নতুন ডিএনএ তে প্লাজমিডে জোড়া লাগেছে এবং এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটি আমি যে ব্যাকটেরিয়া বা যে কোষ থেকে সংগ্রহ করেছিলাম ওই রকম অন্য একটি কোষ অথবা ওই কোষে আবারও প্রবেশ করাবো, এবং প্রবেশ করানোর পরে আমরা মূল্যায়ন করে দেখব আমার যে কাঙ্ক্ষিত জিন ওই ব্যাকটেরিয়াতে পাওয়া যায় কিনা। তার পরবর্তীতে আমি এই ব্যাকটেরিয়াটাকে ক্লোনিং করাবো, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আবাদ মাধ্যমে অনেকগুলা ব্যাকটেরিয়া তৈরি করব এবং ওই ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে আমরা জিন সংগ্রহ করব। এভাবেই মূলত রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। পরবর্তীতে আসো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ যে যে ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যবহারের দিকগুলো আমি একটু তোমাদের এমসিকিউর জন্য বলে দিচ্ছি। আমাদের প্রথমে যেমন ইনসুলিন তৈরিতে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা হয়। ইনসুলিন এই অংশ থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যেটা আসে, ইনসুলিন কি আসে? ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানবদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে খরিত হয়। ইনসুলিন মানুষের একটি অতীব গুরুত্বপূর্ণ হরমোন যা অগ্নাশয়ের প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়ের বিটা কোষ থেকে উৎপন্ন হয়। এতটুকু লেখলেই তোমাদের যথেষ্ট। এই ক্ষেত্রে তোমাদের এমসিকিউতে যে অংশটা বারবার আসে, যেমন যে ইনসুলিনে কতটি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত? ইনসুলিনে 51টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। ওই ক্ষেত্রে দুটি চেইন থাকে, উপরে যে চিত্রে তোমরা দুটি চেইন দেখতে পাচ্ছ, এই চেইনে যে দুটি চেইন, একটি চেইনে 21টি অ্যামাইনো অ্যাসিড থাকে, চেইনে অন্য একটি চেইনে থাকে 30টি অ্যামাইনো অ্যাসিড। এক্ষেত্রে মোট অ্যামাইনো অ্যাসিড থেকে 51টি অ্যামাইনো অ্যাসিড। তার পরবর্তীতে তোমার উপরে একটি অংশ রয়েছে যে মানবদেহে প্রতিটি কোষে প্রায় 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এই সম্বন্ধে জানতে পেরেছে। তার ভিতরে প্রায় 3,500টির জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে। 3,500টির জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে। তোমাদের এই পৃষ্ঠার একেবারে নিচের দিকে আরেকটি ছোট্ট এমসিকিউ রয়েছে, যেটি হচ্ছে যে মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন জিন থেকে বা কোন ক্রোমোজোম থেকে? অর্থাৎ মানবদের 11 নং, আমরা জানি যে আমাদের কতটি 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার ভিতরে 11 নং জোড়ার 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ডিএনএ তেই জিন অবস্থিত। কোন জিন অবস্থিত? ইনসুলিন তৈরির জিন অবস্থিত, এবং সেটি 153টি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। পরবর্তীতে আসো, সমুদ্রে যখন তেল নির্গত হয়, অর্থাৎ কোনো না কোনো দুর্ঘটনার কারণে সমুদ্রে যদি কখনো তেল পড়ে যায়, তখন এটা সমুদ্রের জন্য অর্থাৎ সমুদ্রের পরিবেশ বাস্তু সংস্থান নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং প্রচলিত যে ব্যবহার রয়েছে তা হচ্ছে জীবাণু দ্বারা ওই তেলকে নষ্ট করে ফেলা। ওই ক্ষেত্রে যে জীবাণু ব্যবহার করা হয় তাদের মধ্যে সিউডোমোনাস, মাইকোব্যাকটেরিয়া, নোকার্ডিয়া, এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তবে তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নটি বেশিরভাগ আসে এই সিউডোমোনাসকে কেন্দ্র করে প্রশ্ন আসে, তোমরা সিউডোমোনাসটা মুখস্থ করে নিও। জিন থেরাপি, দেখো সবে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অংশ। জিন থেরাপি তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসে। জিন থেরাপি হচ্ছে কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতিকে বলা হয় জিন থেরাপি। অর্থাৎ আমি যদি জিনে তা ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করতে পারি তাই হচ্ছে মূলত জিন থেরাপি। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে এবং ওই জায়গায় নতুন বা ভালো জিন প্রবেশ করানো হয়, এটাই হচ্ছে মূলত জিন থেরাপি। তার পরবর্তীতে আসো, যেটি তোমাদের পরীক্ষাতে 3-এর জন্য আসে, 3 অর্থাৎ তোমাদের প্রয়োগে আসে, জিনোম সিকোয়েন্সিংটা। জিনোম সিকোয়েন্সটা আসলে কি? জিনোম সিকোয়েন্স জানার আগে আমাদের প্রথমে জানতে হবে জিনোমটা কি। জিনোম হচ্ছে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসের সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম। আমি যদি সহজ করে বলি, যেমন আমাদের মানব দেহে দিয়ে একটু বলি, আমাদের মানবদের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এক্ষেত্রে আমরা জানি 23টি আসছে পিতা থেকে, 23টি আসছে মাথা থেকে। এই একটি 23 এবং অন্য আরেকটি 23, দুটি সেট রয়েছে। এই সেট ক্রোমোজোমকে মূলত বলা হয় জিনোম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানবদের 2 সেট ক্রোমোজোম বা 2 সেট জিনোম রয়েছে। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি মাঝে মাঝে আসে, মাস্টার ব্লুপ্রিন্ট কি? এক্ষেত্রে তোমরা সহজে উত্তরটি দিবে, যেমন একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে একত্রে বলা হয় জিনোম। একটি জীবকোষের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। এইগুলো জিনোম সম্বন্ধে কথা। এখন আসো জিনোম সিকোয়েন্সিং কি?
আমরা যখন জিনোম অর্থাৎ জিন নিয়ে আলোচনা করি তখন আমাদের মাথায় ডিএনএ অংশটি এসে যায়। ডিএনএ যখন আমরা পড়েছি তখন তোমরা তাতে নাইট্রোজেন বেস 4 রকম দেখেছো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো দেখেছো। এগুলো আমরা জানি একের পর এক সারিবদ্ধভাবে থাকে, তবে কোনটার পর কোনটা থাকে সেটা আমাদের জানা নেই। ডিএনএ এর অনুদৈর্ঘ্যে এটিসিজি অর্থাৎ অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত তা হচ্ছে জিনোমের সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটি উদ্ঘাটন করা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। এক্ষেত্রে তোমরা জিনোম সিকোয়েন্সিং এর সংজ্ঞাটি ভালোভাবে মুখস্থ করে নিও। পরবর্তীতে আসে জিনোম সিকোয়েন্সিং এর ব্যবহার। আমাদের জিনোম সিকোয়েন্সিং এর ব্যবহারটা বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ ফরেনসিক ল্যাবে করা হয়, তা তোমরা জানো। এবং আমি একটু বলে দিই কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা হয়, পিতৃত্ব নির্ধারণে ব্যবহার করা হয়, স্বজন নির্ধারণে ব্যবহার করা হয়, শ্রেণীবিন্যাসের স্তর অর্থাৎ শ্রেণীবিন্যাস যখন আমরা আলোচনা করি তখন স্তরের ক্ষেত্রে এই জিনিসটা বহু উপকার করে। তারপর শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল অমিল নির্ধারণেও ব্যবহার করা হয়ে থাকে। যদিও এর থেকে আরো বেশি আছে, তবে তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নিও। তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে আরো কয়েকটি ব্যবহার রয়েছে তার ভিতরে অন্যতম আরেকটি হচ্ছে যে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর তৈরি। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসে মাঝে মাঝে, দেখা যায় টিপিএ কি। তোমরা উত্তর ঠিক দাও। তোমরা কিভাবে দাও? টিপিএ হচ্ছে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, কিন্তু নাম্বার পাও 0। আসলে তোমাকে জানতে চায় নাই টিপি এর ফুল মিনিং কি, অর্থাৎ টিপি এর পূর্ণরূপ কি। তোমাকে জানতে চেয়েছে টিপিএ বলতে আমরা কি বুঝি। সেক্ষেত্রে আমরা প্রথমেই দিব টিস্যু প্লাজমোনেশন অ্যাক্টিভেটর, তারপরে মূল কথা লিখে দিবে। যেমন মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাক হতে পারে। সাথে সাথে যদি রক্ত জমাট গলিয়ে দেওয়া হয় তাহলে রোগী সেরে ওঠে। এই জিনিসটি দেখা গেছে যদি আমাদের দেহে প্লাজমোনেশন নিষ্ক্রিয় থাকে তবে আমরা এই কাজটা করতে পারি না। তাই প্লাজমোনেশনকে সক্রিয় করার জন্য একটি এনজাইম প্রয়োজন হয়, তাকে বলা হয় টিস্যু প্লাজমোনেশন অ্যাক্টিভেটর। আর এই টিস্যু প্লাজমোনেশন অ্যাক্টিভেটর তৈরিতে রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার করা হয়ে থাকে। আসো ইন্টারফেরনের কথা, যা তোমরা জুলজি এবং বোটানি উভয় ক্ষেত্রে পড়ো। ইন্টারফেরন তৈরিতেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে, তাই এই ক্ষেত্রে এই জিনিসটা আলোচনায় এসেছে। তোমাদের অনেক ক্ষেত্রে ইন্টারফেরন কি এসে যায়। তোমরা ইন্টারফেরন কি এই জায়গায় খুব সুন্দর করে সংজ্ঞায়িত দেওয়া হয়েছে। ইন্টারফেরন এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়। এই জিনিসটি প্রথম লিখে ফেলবে। এটি লিখলেও তোমরা 1 পাবে। তারপরেও ইন্টারফেরন হলো একটি প্রতিরক্ষামূলক প্রোটিন যা আমাদের দেহে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ যা ক্যান্সার তৈরিতে যে ভাইরাস কাজ করে ওই ভাইরাসের বৃদ্ধিকে দমিত করে রাখে। তাই হচ্ছে মূলত ইন্টারফেরন। এই ক্ষেত্রে আমাদের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বাস্তব প্রয়োগে তোমরা এই অংশটি পড়বে যে নাইট্রোজেন সংবর্ধনে কি কাজ করে। নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন, এই নিফ জিনটি একটু ভালো করে মার্ক করে নিবে। নিফ জিন যা নাইট্রোজেন সংবর্ধনের জন্য যায় ইকোলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই নিফ জিন থাকলেই, এই নিফ জিন আছে বলে আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে জমিতে নাইট্রোজেন গঠিত সারের প্রয়োগ কমাতে পারি। তার পরবর্তী ব্যবহারে তোমরা দেখবে যে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে। তোমরা পড়েছো অথবা জেনেছো যে তামাক গাছে জোনাকি পোকার যে লাইট তৈরি হয় ওই লাইটকে তামাক গাছে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর জোনাকি পোকায় যে লাইট তৈরির জন্য যে এনজাইম কাজ করে সেই এনজাইমটি হচ্ছে লুসিফারেন নামক একটা পদার্থ। যে লুসিফারাস নামক এনজাইমের প্রভাবে লুসিফারেন নামক পদার্থ ক্ষরিত হয়ে ফলে আলোক বিচ্ছুরিত হয়। তোমাদের পরীক্ষায় যে অংশটি আসে হয় লুসিফারেস অথবা লুসিফারেস এবং লুসিফারেন থেকে প্রশ্নটি করে থাকে। আমরা এতক্ষণ ধরে জীব প্রযুক্তির সব সুবিধাগুলো দেখলাম, তবে জীব প্রযুক্তির কিন্তু কিছুটা অসুবিধাও রয়েছে। অসুবিধা বলতে আমরা নিজেরাই তার ঝুঁকিতে নিয়ে যাচ্ছি। তা হচ্ছে জীব প্রযুক্তির স্বাস্থ্যের ঝুঁকি যদিও অনেকগুলো রয়েছে, আমি তোমাদের সংক্ষেপে কয়েকটা আলোচনা করে দিলাম। যেমন এই প্রযুক্তি প্রায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করা হয়, যা খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠতে পারে, যা মারাত্মক ঝুঁকির সৃষ্টি হতে পারে। তার পরবর্তীতে রয়েছে ট্রানজিনিক জীবের অপ্রত্যাশিত প্রোটিন সৃষ্টি হয় যা অ্যালার্জেন হিসাবে কাজ করতে পারে। এটা কাজ করতে পারে।
পরবর্তীতে দেখো যে কিছু জিএম ফুড অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফুড মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী বিশেষ করে শিশুদের ইস্ট্রোজেন লেভেল বৃদ্ধি করে স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি করে। যদিও অনেকগুলো রয়েছে, তার ভিতরে আমি 4টি আলোচনা করলাম। সর্বশেষটি হচ্ছে জিএম ফুড এর ব্যবহার জীবদেহে বিষক্রিয়া ও পুষ্টির ভারসাম্য দেখা দিতে পারে। এক্ষেত্রে আমাদের জীব প্রযুক্তির স্বাস্থ্য ঝুঁকি রয়েছে অনেক ক্ষেত্রেই। আমি মূল 4টির কথা তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা তোমাদের বিভিন্ন বই থেকে একটু আরো বাড়িয়ে পড়ে নিও, কারণ এই জিনিসটা তোমাদের 4 নাম্বারের জন্য অনেক বোর্ডেই এসেছে। পরবর্তীতে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করে যাই। এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এইদিকে একটি বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে। আমরা এই চ্যাপ্টার পড়ার পরে বৃত্তাকার অংশকে বৃত্তাকার না বলে প্লাজমিড বলি, এবং এই ক্ষেত্রে বলা যায় এটা রিকম্বিনেন্ট ডিএনএ। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির জনককে, যা আমি শুরুতেই বলেছি, যদিও ভুলে গেছো আমাদের লেকচারটা আবার শুরুতে দেখবে। জিনোম সিকোয়েন্সিং মাত্র আলোচনা করলাম। উদ্দীপকের প্রযুক্তির সচিত্র বর্ণনা করো। তোমরা যারা মনোযোগ দিয়ে দেখেছো তাদের ক্ষেত্রে বলি, তারা এই জিনিসটি চিনতে সময় লাগবে না, তাও আমি বলে দেই। উদ্দীপকের প্রযুক্তির হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যা আমি শেষ আলোচনা করলাম। উদ্দীপকের প্রযুক্তিটি বিকাশের সাথে স্বাস্থ্যের ঝুঁকি, যা মাত্রই আলোচনা করলাম। তারপরও তোমরা যদি না ধরতে পারো, কোথাও না বোঝো, অবশ্যই আমাদের জানাবে। পরের প্রশ্ন দেখো, যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন। রাজ্জাক স্যার জীববিজ্ঞান ক্লাসে 2টি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রথম প্রযুক্তিটি মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম অংশ উপযুক্ত আবাদ মাধ্যমে নিয়ে চারা উৎপাদন করা যায়, এবং দ্বিতীয় মাধ্যমে কাঙ্ক্ষিত জিন অন্য জীবে স্থানান্তর করে উন্নত জীব সৃষ্টি করা যায়। একটু খেয়াল করো, আমি প্রশ্নে যাওয়ার আগেই প্রথম অংশে খেয়াল করো যে কিওয়ার্ড গুলো হচ্ছে উদ্ভিদের বিভাজনক্ষম অংশ থেকে উপযুক্ত আবাদ মাধ্যম বিভাজনক্ষম অংশ হচ্ছে তোমার কিওয়ার্ড। আবাদ মাধ্যম এবং বিভাজনক্ষম অংশ আমরা কোন প্রযুক্তিতে পড়েছি দেখবে। আর দ্বিতীয় অংশ খেয়াল করো, কাঙ্ক্ষিত জিন। যখনই আমি জিন নিয়ে আলোচনা করি তখনই আমার মাথায় কাজ করতে হবে যে ডিএনএ টেকনোলজি অথবা ট্রানজেনিক উদ্ভিদ, প্রাণী, রিকম্বিনেন্ট ডিএনএ, ওইসবে আমার মাথা কাজ করতে হবে। যাই হোক, আসো জিএম ফসল কি। আমরা জিএম ফুড কিছুক্ষণ আগে পড়লাম। তার পরবর্তীতে জীব নিরাপত্তার প্রয়োজন কেন? যেহেতু আমরা স্বাস্থ্য ঝুঁকি দেখছি সেহেতু তার প্রয়োজন রয়েছে। জৈব নিরাপত্তার একটা প্যারা তোমাদের বইয়ে আছে, ওই বই থেকে একটু পড়ে নিও। উদ্দীপকের নির্দেশিত প্রথম প্রযুক্তির ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখো। যেহেতু প্রথম প্রযুক্তি আমরা প্রথমেই ধরে ফেললাম উদ্ভিদের বিভাজনক্ষম অংশ থেকে উপযুক্ত আবাদ মাধ্যমে নিয়ে চারা উৎপাদন অর্থাৎ টিস্যু কালচারের আমরা ধারাবাহিক ধাপ বর্ণনা করব। তবে এক্ষেত্রে চিত্র না দিলে কোনো সমস্যা নেই, তবে চিত্র দিলে ভালো। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন তোমার বলছে কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ দ্বিতীয় প্রযুক্তিটি আমরা প্রথমে লিখবো উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অনেকগুলো তোমাদের ব্যবহার রয়েছে। তার ক্ষেত্রে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারটা তোমরা এই জায়গায় উল্লেখ করতে হবে। তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে, আমিও কিছু আলোচনা করে দিচ্ছি, তাও তোমরা বই সহায়তা নিবে। শেষ প্রশ্ন একটু খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। ডাক্তার সোহেল গবেষণাগারে একটি বিশেষ পদ্ধতিতে আলুর মুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করলেন। আলুর মুকুল, কিওয়ার্ড হচ্ছে আলুর মুকুল, এবং অনেকগুলো চারা তৈরি। অন্যদিকে ডক্টর মিজান বিটা ক্যারোটিন এবং আয়রন উৎপাদনকারী কি করলো? বিটা ক্যারোটিন এবং আয়রন উৎপাদনকারী জিন সমৃদ্ধ, আমার কিওয়ার্ড জিন সমৃদ্ধ ভুট্টার জাত আবিষ্কার করেন। ওকে, প্রশ্নে আসো। মাইসিলিয়াম কি? যদিও এটা এই চ্যাপ্টারের প্রশ্ন নয়, এটা হচ্ছে তোমাদের ছত্রাকের যে প্রশ্ন, ছত্রাক থেকে আসছে। তার পরবর্তীতে আসো, জিএম শস্য বলতে কি বোঝায়? জিএম শস্য আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। উদ্দীপকে উল্লেখিত আলুর চারা তৈরি কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। আলুর চারা, খেয়াল করো আলুর চারা আমি কোন পদ্ধতিতে তৈরি করেছি। আলুর মুকুল থেকে অনেকগুলো চারা, মুকুল আমরা যখন টিস্যু কালচার পড়েছি তখন কক্ষ মুকুল, কাক্ষিক মুকুল, অগ্রমুকুল, কচি পাতা, ওইসব ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি। তাহলে অবশ্যই এটা হচ্ছে টিস্যু কালচার। এবং দ্বিতীয় ক্ষেত্রে জিন সমৃদ্ধ, যখন আমি জিন দেখলাম তখনও তোমার মাথায় নিতে হবে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ছাড়া আর কিছুই বোঝাই নাই। উদ্দীপক উল্লেখিত ডক্টর মিজানের প্রযুক্তিটির সম্ভাবনা ব্যাখ্যা করো। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার এই প্রযুক্তির সুবিধা অসুবিধা এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি ওই নিয়ে আলোচনা করতে হবে। তোমাদের এই ক্লাসটি আমি আলোচনা করেছি তোমাদের জ্ঞান এবং এমসিকিউর উপরে। তোমরা নিজেরা সম্পূর্ণ চ্যাপ্টার ভালোভাবে পড়বে। আশা করি তোমাদের ক্লাসটি তোমাদের পড়াকে
আরো উৎসাহিত করবে। তারপরে অনেক প্রশ্ন থেকে যায়, তোমরা নিজেদের মতো করে তোমাদের মেইন বই থেকে প্রশ্ন সমাধান করবে। কোনো জায়গায় যদি আটকে যাও তাহলে অবশ্যই আমাকে ফোনের মাধ্যমে জানাবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে সামনের অন্য একটি ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো। প্রয়োজনে যদি বাইরে যেতে হয় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবেন। আল্লাহ হাফেজ।